রিশাদ, রিশাদ নেই গো, আমাদের ছেড়ে চলে গিয়েছে, সব শেষ। 3 সপ্তাহের মাথায় মারা গেল রুমানা। রোজিনা টিকলো 4 দিন। এবারই তোমাদের বাঁচতে দেবে না, সময় থাকতে পালিয়ে যাও। এসবের মানে কি? এসবের মানে কি? আরো অনেকের মা, কারো বোন, কারো মেয়ে শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে লালসা চরিতার্থ করেছে। ধ্বংস তাহলে শুরু হয়ে গেছে। আমাকে ছেড়ে দে, ওর মুন্ডু চিবিয়ে খাবো আমি। পুরো থিয়েটার কেঁপে উঠল সে শব্দে। জগতে এমন কিছু ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। প্রচলিত বিজ্ঞানে এসব ঘটনাকে ব্যাখ্যাতীত আখ্যা দিয়ে ভুলে যাওয়া হয়। পৃথিবীর অসংখ্য মানুষ জীবনে একাধিকবার এমন ঘটনার মুখোমুখি হয়েছেন। তাদের অভিজ্ঞতাকে হেসে উড়িয়ে দিয়েছে আমাদের তথাকথিত বিজ্ঞান। বেচারা মানুষগুলো সংজ্ঞায়িত হয়েছেন পাগল নামে। আমি একজন সামান্য লেখক। নিজের অভিজ্ঞতাকে বিজ্ঞানসম্মত যুক্তি দিয়ে বিশ্বাসযোগ্য করার ক্ষমতা বা ইচ্ছা কোনোটাই আমার নেই। অভিজ্ঞতাকে সির্ফ একটা গল্প হিসেবে নিলে বোধহয় ভালো হয়। একটা ভৌতিক গল্প। গত 20টি বছর ধরে এই গল্প আমি চাপা রেখেছি আমার হৃদয়ে। সে অদ্ভুত ঘটনার পর ওরা আমাকে স্যানাটোরিয়ামে পাঠিয়ে দেয় সাইকো আখ্যা দিয়ে। প্রথম ডাক্তারদের বোঝাতে চেষ্টা করেছি, তারা নির্বিকার বদনে শুনে গিয়েছেন। তখন আমার মনে হয়েছে যা করেছি সব পণ্ডশ্রম। আক্রোশে চিৎকার করেছি। ডাক্তার মহাশয় আর ওয়ার্ডেনরা আমাকে তখন ইলেকট্রিক শক দিয়েছেন ইচ্ছে মতো। 20 বছর পর স্বাভাবিক সার্টিফিকেট নিয়ে বেরিয়ে এসেছি স্যানাটোরিয়াম থেকে। গল্পের খাতিরে এখানে আমি কোনো সময়, স্থান কিংবা কোনো চরিত্রের আসল পরিচয় উল্লেখ করিনি। পাছে ওরা আমাকে ফের পাগলাগা রোদে পুড়ে দেয়। আজ আমি মৃত্যু শয্যায়। শেষ সময়টা একটু স্বাধীনভাবে কাটাতে চাই। এই গল্প রইল আগামী প্রজন্মের জন্য। ওরাই উদ্ধার করুক অজানা বিজ্ঞানের গূঢ় রহস্য। বাড়িটা বাইরে থেকে দেখতে একদম পোড়া বাড়ির মতো। দোতলা, পুরনো ধরনের প্রাসাদ। বাইরের দেয়ালে শ্যাওলা জমে আসল রং হারিয়ে গিয়েছে। ইটের ফাঁকে ফাঁকে বের হয়ে আছে আগাছার ঝাড়। শহরের এ মাথায় জনবসতি নেই বললেই চলে। আসলে জায়গাটা কোনো কালে শহরের অংশ ছিল না, অস্থায়ী একটা বসতি ছিল মাত্র। বাড়িটা থেকে 200 গজ দূরত্বে পরিত্যক্ত কয়লার খনি। যতদিন খনিটা ফলবতী ছিল এখানে জনবসতিও ছিল। উত্তোলন তলানিতে এসে ঠেকলে যে যার মতো ফিরতি পথ ধরেছিল। এখন আছে 2-4 ঘর বস্তি। পঙ্গু আর অক্ষম শ্রমিক কিংবা ভিক্ষুকের বাস এই জীর্ণ কুড়োগুলোয়। কয়লা উত্তোলনকারী শ্রমিকদের তৈরি একটা কাঁচা ইটের পথ গিয়ে মিশেছে শহুরের রাস্তায়। পাহাড়ি রাস্তাটা বাঁক নিয়ে উঠে গেছে আরও উপরে। এখান থেকে মূল শহরটা আবছাভাবে চোখে পড়ে। আমি বাড়িটার দিকে নজর ফেরালাম। চারপাশে জলপাই গাছের ঘন জঙ্গল, মাঝে ভুতুড়ে চেহারার এই বাড়ি। বাইরের চেহারা দেখে ভিতরে ঢোকার সাহস করতে পারলাম না। পেছনে মট করে শুকনো ডাল ভাঙল একটা। পাই করে ঘুরে দাঁড়ালাম আমি। তেলতেলে চেহারার মোটা সুতা বৃদ্ধ বাড়ির মালিককে দেখে স্বস্তির হাঁপ ছাড়লাম। বাড়ি পছন্দ হয়েছে? মনে হয় না ছেলে মেয়েরা পছন্দ করবে। বাড়ির অবস্থা তো নড়বড়ে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। বাইরের চেহারাটা দেখে ওরকম মনে হলেও ভেতরটা কিন্তু অন্যরকম, বেশ জমকালো। তাই চলুন তবে ভেতরে যাওয়া যাক। বাড়িটা তৈরি করেছিলেন কবে? বাড়িটা আমি তৈরি করাইনি, আমার বাবা এক শ্বেতাঙ্গ মাইন অফিসারের কাছ থেকে কিনে নিয়েছিলেন। সেও প্রায় 70 বছর আগের কথা। তার মানে বাড়িটার বয়স প্রায় 100-র কাছাকাছি। কাছাকাছি নয়, বরং 100-র একটু বেশিই হবে।
কয়লা খানিকটা আবিষ্কারের বছরখানিক পর এর মালিক তৈরি করিয়েছিলেন। সে আমলে প্রায় রাজপ্রাসাদের মতোই ছিল বাড়িটা। আমাদের আধুনিক ঘর বাড়ির মতো সেলার, অ্যাটাচ বাথ, পানির হাউস, এমনকি বায়ুচালিত পানি তোলার পাম্পও রয়েছে। বাড়িটার প্রবেশদ্বারে লাগানো মান্ধাতার আমলে বিশাল তালাটি খুললেন ভদ্রলোক। বিশাল একটা বারান্দা পেরিয়ে মস্ত হলরুমে ঢুকলাম আমরা। সত্যি জমকালো, বার্নিশ করা চকচকে মেঝে, আবলুস কাঠের তৈরি দানবীয় ফার্নিচার, ছাদ থেকে ঝুলে থাকা বিশাল ঝাড়বাতি, সে এক এলাহি কারবার। হলরুমের উত্তর কোণ থেকে একটা পেঁচানো সিঁড়ি উঠে গিয়েছে দোতলায়। এছাড়া পূর্ব আর পশ্চিম দিকে দুটো করিডোর দেখা যাচ্ছে। এই হচ্ছে গিয়ে আমার রাজত্ব। পূর্ব দিকে করিডোর ধরে গেলে কিচেন, ডাইনিং হল, গেস্ট রুম, বাথরুম, টয়লেট এসব পাবেন। পশ্চিমের দিকটা গিয়ে পাবেন রংমহল, স্টাডি, সেলার ইত্যাদি। রংমহল? শ্বেতাঙ্গ বাবুদের হেরেম খানা আর কি। খনি শ্রমিকদের অনেকের স্ত্রীদের লুণ্ঠিত ইজ্জতের কয়েদখানা। আপনি বোধহয় এসবের বিরুদ্ধে? ভদ্রলোক উত্তরটা এড়িয়ে দোতলার বর্ণনা দেওয়া শুরু করলেন। 3টে বেডরুম, সবগুলোতে অ্যাটাচ বাথ, বাইরের দিকে একটা ড্রয়িং, আর কোনার দিকটা লিভিং রুম। প্রায় সবগুলো ফার্নিচার অক্ষত পাবেন, তবে বদলাতে চাইলেও বাধা নেই। সেক্ষেত্রে আমি ওগুলো আলাদা করে নিলামে তুলব। না না না, ফার্নিচারগুলো আমি রাখতে চাই। চলুন পশ্চিম করিডোরের রুমগুলো দেখা যাক। অবশ্যই, তবে শুধু স্টাডি রুমটা দেখতে পারবেন। অন্য দুটি রুমের চাবি আনতে মানে ভুলে গিয়েছি আর কি। অদ্ভুত সুরে কৈফিয়ত দিলেন বাড়িওয়ালা। আমি অবশ্য ততটা আমল দিলাম না, কেননা স্টাডি রুমটাই আমার আসল কৌতূহলের জায়গা। অন্যগুলো পরে দেখলেও চলবে। করিডোর ধরে হাঁটতে হাঁটতে প্রশ্ন করলাম, বাড়িটা তো বেশ, হঠাৎ বিক্রি করতে চাইছেন কেন? ভাই, আপনি আমটা খান, আটির জুসতে যাচ্ছেন কেন? না মানে এমনি কৌতূহল থেকে জানতে চাচ্ছিলাম। অনধিকার চর্চা করে ফেলেছি মনে হচ্ছে, দুঃখিত। আমার হঠাৎ বেশ কিছু টাকার দরকার হয়ে পড়েছে। যদিও আমি একটুও বিশ্বাস করলাম না কথাটা, তাই খুদ খুঁজতে শুরু করলাম। বৃদ্ধ এমন ব্যবহার না করলে হয়তো এটা করতাম না। খুদ অবশ্য মিলেও গেল, যদিও সেটা খুদ কিনা আমি জানি না। রংমহলের দরজায় আলাদা রকমের একটা তালা ঝোলানো, তাতে হিজিবিজি অক্ষরে কিসব লেখা। মনে পড়ল বৃদ্ধের অজুহাত, চাবি আনতে ভুলে গেছি। কেমন যেন সন্দেহ হলো। সেলারের দরজাতেও দেখলাম ওই রকম একটা তালা ঝুলছে। এই তালা দুটো মনে হচ্ছে ব্যতিক্রম। বৃদ্ধ যেন একটু থামলেন, তারপর সামনে নিয়ে বললেন, ও হ্যাঁ হ্যাঁ, ওগুলো বিশেষ অর্ডার দিয়ে বানানো। ভেতরের আসবাবগুলো বেশি দামি কি না? প্রসঙ্গত উল্লেখ্য এবারও তার কথা বিশ্বাস হলো না, তবে কথা বাড়ালাম না, পরে রহস্য উদ্ধার করা যাবে। স্টাডি রুমের দরজা খুলে দেখলাম, লাইব্রেরিটা দেখে চোখ কপালে উঠে গেল। 8-10টা দানবীয় আলমারি জুড়ে রাশি রাশি বই সাজানো। শুধু এই জন্যই বাড়িটা পছন্দ হয়ে গেল। বেশ, এবার দোতলাটা ঘুরে দেখা যাক। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন, সেই ভালো। বৃদ্ধ অতিমাত্রায় ব্যস্ত হয়ে উঠলেন। দোতলার প্রতিটি রুম খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করলাম। বেডরুমগুলো বেশ মানসম্মত। মেঝে থেকে প্রায় ছাদ পর্যন্ত বিস্তৃত জানালা। দুটো বেডরুমে কোনো খাট নেই, তবে তৃতীয়টায় একটা বিশাল পালঙ্ক দেখতে পেলাম। মেঝে থেকে প্রায় 3 ফুট উপরে পালঙ্কের কিনারা। সম্ভবত এগুলোকেই ময়ূর পালঙ্ক বলে। সব দেখে শুনে বাড়িটা ভালোই মনে হলো। নিচে নামতে নামতে বাড়িওয়ালাকে বললাম, বাড়ি আমার পছন্দ হয়েছে, তবে বাইরের চেহারাটা খুব খারাপ, আর শহর থেকেও বেশ দূরে, যাতায়াতে খুব অসুবিধা হবে। আপনি দামটা একটু বিবেচনা করে বলবেন। ও নিয়ে আপনি ভাববেন না, আমি ন্যায্য দামই চাইব। ভদ্রলোক দাম উচ্চারণ করলেন। শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। দাম খুব একটা বেশি হবে না সে আশাই করেছিলাম, কিন্তু তাই বলে এত কম? এ যে একেবারে জলের দামে কেনা হয়ে গেল। ভদ্রলোক মত বদলানোর আগেই সাথে সাথে কথা পাকা করে ফেললাম। ফেরার পথে সারাটা রাস্তা মনের আনন্দে শেষ দিতে দিতে এলাম। ছোট ছেলে রিশাদ বাড়িটা দেখে কতক্ষণ হাঁ হয়ে রইল, তারপর আচমকা আমাকে জড়িয়ে ধরে চিৎকার করে উঠল, থ্যাংক ইউ ড্যাড, আমি তো চিন্তাই করতে পারিনি যে বাড়িটি এত সুন্দর হবে। ও ছুটে বেড়াতে লাগলো বাড়িটা ঘিরে। আমি বড় মেয়ে রোমানের দিকে তাকালাম সপ্রশ্ন দৃষ্টিতে। ও স্মিত হেসে বলল,
বাড়িটা যত খারাপ ভেবেছিলাম ততটা খারাপ নয়। সবচেয়ে বড় কথা, পরিবেশটা অনেক সুন্দর, নিরিবিলি। হ্যাঁ, তোর লেখালেখির অনেক সুবিধা হবে। তবে মা বোধহয় বাড়িটা পছন্দ করেনি। দেখো না কেমন কপাল কুঁচকে দাঁড়িয়ে আছে। আমি রোজিনার দিকে তাকালাম। ও সত্যি কপাল কুঁচকে বাড়িটা পর্যবেক্ষণ করছে। ওর পাশে গিয়ে দাঁড়ালাম। বাড়িটা ভালো লাগেনি, তাই না? ও একটু হাসল। তা নয়, তবে একটু বেশি নীরব। আশপাশে কেউ নেই, রাতের বেলা একটু ভয় ভয় করবে। 21 শতকের এই সময়ও তুমি ভূত বিশ্বাস করো? হাসালে দেখছি। আরে না, ভূতের কথা কে বললো? চোর ডাকাতের ভয় আছে না? আর চারপাশে কত জঙ্গল, বিষাক্ত কীটপতঙ্গ আর হিংস্র প্রাণী থাকাও বিচিত্র নয়। তা ঠিক, তবে বিভাগীয় শহরের পাশের জেলায় এত কম দামে এর চেয়ে ভালো বাড়ি আর হয় না। 2-4 বছর কষ্ট করো, শহর বাড়লে তখন অনেক সুবিধা পাবো। শুনেছি এদিকে নতুন করে মাইন খোঁজা হচ্ছে। বেশ তো, চলো কালই উঠে পড়ি। বাড়িটা সাজাতে হবে, অনেক ঝুট ঝামেলা। হাতে ছুটিটা থাকতে থাকতে সব সেরে ফেলি। সেই ভালো। চলো এখন ফিরে যাই। রিশাদকে ডাকলাম আমি ফিরে যাওয়ার জন্য। ও আরও কিছুক্ষণ থাকার জন্য গাইগুই শুরু করলো, কিন্তু রোজিনার ধমক খেয়ে সুরসুর করে গাড়িতে গিয়ে উঠল। কাঁচা ইটের রাস্তায় গাড়িটা পড়তে মনে পড়ল গেটে তালা লাগানো হয়নি। রোজিনা বলল, বেশি দূর তো আসিনি, গাড়ি ব্যাক করার প্রয়োজন নেই। তুমি বরং নেমে গিয়ে তালাটা দিয়ে এসো। আমিও তাই ভাবছিলাম। বাড়িতে ঢোকার পথটা যে বিশ্রী আর এবড়োখেবড়ো। সন্ধ্যার এমন আধা আলোতে গাড়ি ব্যাকে নিলে শেষে আরেক ঝামেলায় পড়তে হতো। বলা তো যায় না, যদি টায়ার ফেসে যায়। গাড়িটা 4 হুইল ড্রাইভও নয়, অতএব ড্রাইভিং সিট থেকে নেমে বাড়িটার দিকে হাঁটা ধরলাম। বাড়ির বাউন্ডারিতে ঢুকতে হলে প্রথমে একটা লোহার ভাঙাচোরা গেট পেরোতে হয়। বের হয়ে আসার সময় গেটটা ভেজিয়ে দিয়ে এসেছিলাম, এখন ঢোকার জন্য গেটটা আবার খুলতে হলো। প্রবল ক্যাচ ক্যাচ শব্দ তুলে খুলে গেল ওটা। সূর্য ডুবে গেছে অনেকক্ষণ। জলপাই গাছগুলো থেকে 2-একটা বাদুড় ডানা ঝাপটাচ্ছে। এখন ওদের দিন শুরু হবে। রোজিনা ঠিকই বলেছিল, রাতের বেলা অনেক ভয় করবে। আবছা আলো থাকা সত্ত্বেও আমার গাটা কেমন শিরশির করে উঠল। তাড়াহুড়া করে উঠানটা পেরিয়ে গেল। তালাটা দরজায় ঝুলছিল, বেশ শক্তি লাগলো ওটা লাগাতে। ফিরবো এমন সময় কাঁধে কেউ হাত রাখল, বরফ শীতল শীর্ণ একটা হাত। আমার হৃৎপিণ্ড মনে হলো একটা বিট মিস করল। ঘুরে দাঁড়াতে চাইলাম, কিন্তু পায়ে যেন শিকড় গজিয়ে গেছে। কাঁধে হাতের চাপ বাড়তে লাগলো। অস্তিত্বের গভীর থেকে নড়ে উঠতে চাইলাম। অবশেষে শরীর সাড়া দিল। ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম। চোখ পড়ল একজোড়া সবুজাভ চোখে। কুচকোনো চামড়ার ভেতর সেদিয়ে যাওয়া ভয়াল দুটি চোখ। এগুলোকেই সম্ভবত ক্যাটস আই বলে। বিড়ালের চোখের মতো জল জল করছে অন্ধকারে। সাহস জড়ো করে প্রশ্ন করলাম, কিন্তু কণ্ঠস্বর কেঁপে গেল। কে আপনি? চোখের মালিক কোনো কথা বলল না। মুখটা বিকৃতভাবে বেঁকে গেল তার, যেন কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। এমন সময় মেইন গেট ধাক্কা দেওয়ার শব্দ শুনলাম। একটা মেয়ের ভয়ার্থ কণ্ঠস্বর ভেসে এলো, বাবা বাবা, তুমি কি এখানে? আমার ধরে প্রাণ ফিরে এলো। লোকটার কাঁধের উপর দিয়ে উকি দিলাম। কণ্ঠস্বর শুনে মনে হয়েছিল রুমান এসেছে আমাকে খুঁজতে, কিন্তু দেখলাম ও নয়, একটা পাহাড়ি মেয়ে। গায়ে আষ্টে বৃষ্টে জড়ানো সারঙের মতো একটা পোশাক। অন্যান্য সাধারণ পাহাড়িদের তুলনায় মেয়েটা যথেষ্ট লম্বা এবং অনাবশ্যকভাবে সুন্দরীয়। ভয়াল চোখের মালিক মধ্যবয়সী লোকটা বোধ করি ওর বাবা। নিজের বাবার সাথে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে মেয়েটা একটু চমকে উঠল। আমি হাসতে চেষ্টা করলাম। মেয়েটা আড়ষ্ট ভঙ্গিতে এগিয়ে এলো। তুমি কে সাহেব? আমি এই বাড়ির নতুন মালিক। তুমি কে? মেয়েটি যেন আমার প্রশ্ন শুনতে পায়নি, বিড়বিড় করে বলল, সর্বনাশ, কোম্বাড়ি কিনে ফেলেছো? এতে সর্বনাশের কি হলো? এত রাতে এখানে কি করছো তুমি সাহেব? তালা লাগাতে এসেছিলাম। তা ইনি তোমার বাবা বুঝি? বোবা, কথা বলতে পারে না। তোমাকে ভয় দেখায়নি তো?
না তা নয়, তবে এই ভর সন্ধ্যা এখানে কাউকে আশা করিনি। বাবার মাথা ঠিক নেই, পায়ে শিকল দিয়ে রাখি, তবুও মাঝে মাঝে কিভাবে যেন ছুটে যায়, এখানে এসে বসে থাকে। কেন? সে অনেক কথা সাহেব, তোমার শুনে কাজ নেই। চলো বাবা। তোমার নামটা তো বললে না। চলে যাচ্ছিল মেয়েটা বাবাকে সঙ্গে নিয়ে। আমার কথায় থমকে দাঁড়ালো, একটু হেসে বলল, আমার নাম মহুয়া, লেবার বস্তিতে থাকি। তুমি খুব সুন্দর করে কথা বলো মহুয়া, অন্য পাহাড়িদের মতো তুমি নও। আমার দাদা ইংরেজ সাহেব ছিলেন, আমিও পড়াশোনা করছি, মনটা বাদে আমার বাকি সবটাই পাহাড়ি। আমরা কিছুদিন পরেই এ বাড়িতে এসে উঠবো। তোমার বয়সে আমার একটা মেয়ে আছে, ওর নাম রুমানা। তুমি মাঝে মাঝে এলে ও খুব খুশি হবে। আসবে তুমি? মেয়েটা কয়েক মুহূর্ত আমার চোখে চোখে তাকিয়ে রইল, তারপর রহস্যময় কণ্ঠে বলল, চলে যেতে যেতে একটা কথা বলি সাহেব, জানের মায়া থাকলে এ বাড়িতে আর এসো না। পাহাড়ি না হলেও তুমি খুব ভালো, তাই বলতে না চাইলেও কথাটা বললাম। বাকি কিছু জানতে চেও, শুধু জেনে রাখো এতে তোমার লাভ বই ক্ষতি হবে না। চলি সাহেব। আমার হতভম্ব দৃষ্টির সামনে দিয়ে লোকটাকে নিয়ে চলে গেল পাহাড়ি মেয়েটা। বেশ কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে রইলাম। পাশের ঝোপ থেকে ভেসে এলো তক্ষকের ডাক। বাড়ির ভিতর কোথাও দরাম করে শব্দ হলো, যেন কিছু একটা আছড়ে পড়লো কাঠের দরজায়। মনের অজান্তেই কেঁপে উঠলাম। চারদিক পুরো অন্ধকার হয়ে গিয়েছে। আমি দ্রুত পা বাড়ালাম মেইন গেটের দিকে। লোহার বিশাল গেটটা ঈষৎ ফাঁক হয়ে আছে। মহুয়া আর ওর বাবাকে কোথাও দেখা গেল, যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছে। বাইরে পা বাড়িয়েছি মাত্র কোত্থেকে দমকা হাওয়া এসে আমাকে দু পা পিছিয়ে দিল। ঠিক সেই সময় মনে হলো বাড়িটার মধ্য থেকে গম্ভীর একটা শব্দ ভেসে এলো, অনেকটা হিন্দুদের ওম শব্দের মতো। আমার পুরো শরীরে ঝিম ধরে গেল। পড়েই যাচ্ছিলাম। লোহার গেট ধরে পতনটা কোনো মতে ঠেকালাম। মনে হলো শরীরের শক্তি কমে অর্ধেক হয়ে গিয়েছে। ইচ্ছে করছে বসে একটু জিরিয়ে নি। ওদিকে ওম শব্দটা ক্রমেই বেড়ে চলেছে। দমকা হাওয়ায় জলপাই গাছগুলো পাগলের মতো দুলছে। অজানা আশঙ্কায় মনটা কেঁদে উঠল। গাড়ির হর্নের ক্ষীণ শব্দ এলো কানে। চিৎকার করে উঠতে চাইলাম, রুমানা, মাগো, আমি যে ফিরতে পারছি না। কিন্তু গলা দিয়ে পুরো শব্দটি বের হলো না। ধীরে ধীরে শরীর আরো নিস্তেজ হয়ে যাচ্ছিল। ঘুমে জড়িয়ে আসছে চোখ। কতক্ষণ কেটে গেল জানি না। আচমকা তীব্র আলো এসে পড়ল চোখে। তন্দ্রা কেটে গেল আমার। অবাক হয়ে লক্ষ্য করলাম বাতাস কমে এসেছে। গম্ভীর শব্দটাও আর শোনা যাচ্ছে না। দেখলাম আমাদের গাড়িটা এবড়ো খেবড়ো মাটির রাস্তা ধরে ধীরে ধীরে এগিয়ে আসছে। আমি এগিয়ে গেলাম। আমাকে দেখে ব্রেক কষে ড্রাইভিং সিট থেকে নেমে এলো রোজিনা। কি ব্যাপার? আধ ঘন্টা হয়ে গিয়েছে তুমি এসেছো, কি করছিলে এতক্ষণ? ঝড় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। আমি কোনো কথা না বলে রোজিনার পাশের সিটে গিয়ে বসলাম। ওকে ইশারায় ড্রাইভিং করতে বললাম। গাড়ি কাঁচা ইটের রাস্তা পার হয়ে মেন রোডে উঠে এলো। রোজিনা স্পিড বাড়িয়ে দিল। সাইড উইন্ডোর কাজ নামিয়ে দিলাম আমি। পাহাড়ি ঠান্ডা বাতাসে মাথাটা পরিষ্কার হয়ে এলো। বৃষ্টি পড়ছে ঝিরঝির করে। এখন পুরো ব্যাপারটা মনে পড়তেই হাসি পেল আমার। বোঝাই যাচ্ছে মহুয়ার রহস্যজনক কথা আর পারিপার্শ্বিক পরিবেশ আমার নার্ভে বিশেষ চাপ ফেলেছিল। তাই সাময়িক দুর্বল হয়ে গিয়েছিলাম আমি। তবুও কোথায় যেন ক্ষীণ একটা সন্দেহ রয়ে। ব্যাপারটা শুরু হলো রিশাদকে দিয়ে। বাড়িতে ওঠার সপ্তাহখানেক পরের ঘটনা সেটা। বাড়িটা কিনেছিলাম বর্ষার শুরুতে। সংস্কার করে রংটং লাগিয়ে বাসযোগ্য করতে করতে মাসখানেক পার হয়ে গেল। লোহার মেইন গেটটা ঠিক করতে হলো। খনি শ্রমিকদের বলে বাড়ির সামনের রাস্তাটায় কাঁচা ইট বসিয়ে নিলাম। মহুয়া নামের মেয়েটা বেশ সাহায্য করলো লোকবল দিয়ে। বোঝা গেল
বস্তির মানুষজনের উপর ওর বেশ প্রভাব রয়েছে। রাস্তা তৈরির প্রস্তাব নিয়ে বস্তিতে যাওয়ার দিনই ওর সাথে দ্বিতীয়বার দেখা হয়। আমাকে দেখে বলল, সাহেব আবার ফিরে এলে? আমার কথা বিশ্বাস হয়নি বুঝি? বুঝলাম মেয়েটা আমাকে ফের ভয় দেখানোর চেষ্টা করছে, তাই একটু কর্কশ কণ্ঠেই বললাম, দেখো মহুয়া, আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। বাড়িটা নতুন কিনেছি, আমার পুরো পরিবার বাড়িটা খুব পছন্দ করেছে, আমরা ওখানে উঠবই, যদি পারো তো একটু সাহায্য করো। এরপর মহুয়া আর সে বিষয়ে কথা বলল না। নিজের লোকদের বলে কাঁচা ইটের একটা রাস্তা তৈরি করে দিল। ওকে দাওয়াত করেছিলাম বাড়িতে, ভেবেছিলাম রুমানা একজন সঙ্গী পাবে, কিন্তু মেয়েটা সাফ অস্বীকার করে বলল, আমি তোমার মেয়ের বন্ধু হতে চাই না। আপনজনের বিচ্ছেদ সহ্য করার ক্ষমতা আমার শেষ হয়ে গেছে। এরপর আর মহুয়ার সঙ্গে আমার কথা হয়নি। বাড়িতে ওঠার পরপরই লক্ষ্য করলাম কেনার সময় একটা জিনিস খেয়াল করিনি, এ বাড়িতে কোনো গ্যারেজ নেই। আমার ছোট্ট গাড়িটা নিয়ে বেশ সমস্যায় পড়লাম, কোথায় রাখি? রোজিনাকে বলতেই সমস্যার সমাধান করে দিল। লোক ডেকে একটা ঢালু পারওয়ালা গর্ত করো সেলারের পাশে, তারপর সেলারের একদিকে দেয়াল ভেঙে পাড়সহ সেলারের মেঝেটা সিমেন্ট দিয়ে ঢালাই করে দাও, হয়ে গেল আমাদের আন্ডারগ্রাউন্ড গ্যারেজ। মনে মনে ওর বুদ্ধির প্রশংসা করলাম। শ্রমিক জোগাড় করা হলো, কিন্তু মূল জায়গায় গিয়ে বাঁধল এক ফ্যাসাদ। বাড়ি মালিকের গছিয়ে দেওয়া চাবির রিংটাতে সেলারের তালা খোলার কোনো চাবি পেলাম না। কেমন যেন সন্দেহ হল। রংমহলের তালাটা খোলার চেষ্টা করলাম, যা ভেবেছি তাই, পুরো এ তালাটারও কোনো চাবি দেয়নি। এখন সেলারের দেয়াল ঠিক কোন জায়গাটায় শেষ হয়েছে তা না জেনে কিভাবে কাজ শুরু করি? তালা ভাঙাও এক বিশাল ঝামেলা। দেখতে মান্ধাতার আমলের হলে কি হবে, হাতুড়ির বাড়ি পড়তে বোঝা গেল ওই তালা কত শক্ত। অগত্যা বাড়িওয়ালার বাসায় যেতে হলো। ওখানে গিয়ে দেখি পাখি হাওয়া। শহরের বাড়িটাও বিক্রি করে দিয়ে কোথায় যেন চলে গেছে লোকটা। পাড়া প্রতিবেশীরা কিছু বলতে পারে না। অবশেষে মিস্ত্রি ডাকিয়ে হাইড্রোজেন শিকার সাহায্যে তালার হুক গলিয়ে ফেলতে হলো। সময়টা ছিল পরন্ত বিকেল। মিস্ত্রিটা কাজ শেষ করে চলে গিয়েছে। আমি সেলারের দরজা খুললাম। যথেষ্ট শক্তি খরচ করতে হলো। ভেতরের আবহাওয়াটা ভেজা ভেজা, টক টক লাগছে। বহু কষ্টে বমি বমি ভাবটা দমন করলাম। ভাবলাম বহু পুরনো ঘর, বন্ধ পরিবেশ, তাই হয়তো এমন করছে। এই কারণে দরজাটা খোলা রেখেই করিডোরে ফিরে এলাম। দ্বিতীয়বার একই অনুভূতির ভয়ে রংমহলের দরজাটা খুললাম না। সেদিন রাতে প্রচণ্ড ঝড় বয়ে গেল পাহাড়ি এলাকাটায়। মটমট শব্দে অসংখ্য জলপাই ডাল ভেঙে পড়ল বাড়ির আশেপাশে। মোট কথা পুরো বাড়িটা ঘিরে নরক গুলজার হয়ে গেল। এসব কারণে ঘুম হলো না খুব একটা। সকালে উঠতেও দেরি হয়ে গেল। ততক্ষণে শ্রমিকরা এসে হাজির। করিডোর ধরে সেলারের দিকে যাচ্ছি, দেখি রংমহলের দরজাটা হাট করে খোলা। কে খুলল? সবাই তো ঘুমিয়ে। সাবধানে উকিয়ে দিলাম ভেতরে। বিশাল একটা কামরা, ছাদ থেকে ঝুলছে তেমনি বিশাল একটা ঝাড়বাতি। মেঝে ঝকঝকে তকতকে হয়ে আছে। বোঝাই যায় না এই ঘর এতদিন পরিত্যক্ত ছিল। বুড়ো বাড়ি মালিক বলেছিল ঘরে নাকি অনেক দামি দামি আসবাবপত্র রয়েছে। ওই আমি তো তেমন কিছুই দেখছি না, শুধু একপাশে কতগুলো গদি পড়ে আছে স্তূপ হয়ে, কালো কাপড়ে ঢাকা। মালিক তো দেখি মহাধরিবাজ। আমি পুরো কামরাটা ঘুরে ফিরে দেখতে লাগলাম। আচমকা চোখ আটকে গেল গদিগুলোর পিছনে। গুটি পাকিয়ে কে যেন শুয়ে আছে ওখানে। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। পাশেই একটা পুরনো তক্তা নজরে পড়ল। তক্তাখানা রাইফেলের মতো বাগিয়ে মৃদু পায়ে এগিয়ে যেতে থাকলাম। যত কাছে যাচ্ছি তত অবাক হচ্ছি। দেহাবয়বটা একদম শিশুর মতো। কাছে গিয়ে আস্তে আস্তে কাপড়টা সরালাম। আরে এই যে রিশাদ! ঝাঁকি দিয়ে ওর ঘুম ভাঙাতে চেষ্টা করলাম, কিন্তু ভাঙল না, বরঞ্চ আমাকে দু হাতে জড়িয়ে ধরল। পাজাকোলা করে তুলে নিলাম ওকে। মনে মনে রোজিনার উপর রেগে গেলাম। বাচ্চাদের দেখে রাখতে পারে না, এ কেমন মা! পরের 4টি ঘন্টা রিশাদ মরার মতো ঘুমালো। রোজিনা বহু চেষ্টা করেও ওর ঘুম ভাঙাতে পারল না। যখন ঘুম ভাঙল তখন রিশাদ অন্য মানুষ। কোনো কথা বলছে না, প্রশ্ন করলে শুধু হা করে তাকিয়ে থাকে।
যেন কি বলা হচ্ছে বুঝতে পারছে না। সেই ছোটাছুটি হুটোপুটি কোনোটাই নেই। রোজিনা চিরকাল এমন শান্তশিষ্ট রিশাদের স্বপ্নই দেখেছে, অথচ আজ ওই বিচলিত হয়ে উঠল এই অবস্থা দেখে। বাচ্চাদের কখনো ও চা খেতে দেয় না, আর আজ নিজ হাতে কড়া চা বানিয়ে খাওয়ালো রিশাদকে। রোজিনার হাতে সব তথ্য বের করার ভার দিয়ে আমি নিচে নেমে এলাম। শ্রমিকরা এক নাগারে কাজ করে চলেছে। আমি সেলারে ঢুকলাম গজ ফিতা হাতে। বাজে গন্ধটা তখনও বাতাস ভারী করে আসছে। কোনো মতে কাজ শেষ করে বের হয়ে এলাম। দেখি রোজিনা দাঁড়িয়ে আছে রংমহলের দরজায়, কপালটা কুচকানো। আমার পায়ের শব্দে ওর সদ্বিত ফিরল। ও অদ্ভুত সব কথা বলছে। রোজিনার কণ্ঠস্বর কেমন কাঁপা কাঁপা মনে হলো। কে রিশাদ? কি বলছে? বলছে একদল পরী ওকে ঘুম পাড়িয়েছে, তারা আগে ওর সাথে নেচেছে, গান শুনিয়েছে। তুমি কি বিশ্বাস করছো সব? বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয়, ও অস্বাভাবিক আচরণ করছে, এটাই মূল ব্যাপার। এখানে কি মনে করে আসলে? আরো কিছু বলবে? না, ব্যাপারটা যাচাই করতে এসেছি এবং বোধ করি উত্তরটা পেয়েও গিয়েছি। কি? গ্যাস। বদ্ধ ঘরে আটকে থাকা বিষাক্ত গ্যাস, খুব সম্ভব কার্বন মনোক্সাইড। কি করে বুঝলে? ভুলে যাচ্ছ, আমি কেমিস্ট্রির প্রফেসর। ব্যাপারটা একটু বুঝিয়ে বললে ভালো হতো। আমি নিজেও ঠিক মতো বুঝতে পারছি। পুরনো ঘরে বিষাক্ত গ্যাস জমে, এটা ঠিক, তবে কার্বন মনোক্সাইড নয়। আবার এটাও নিশ্চিত আমি যে গন্ধ পেয়েছি তা অন্য কোনো গ্যাসের হতে পারে। রিশাদি প্রথম ঘরটা খুলেছে, জমানো গ্যাসের প্রথম ধাক্কাটা ওর উপর দিয়েই গিয়েছে, ফলে ঘুমিয়ে ঘুমিয়ে আজব যত স্বপ্ন দেখেছে ছেলে। ঠিক বলেছ। কাল সেলারে আমিও প্রায় ঘুমিয়ে পড়েছিলাম, সেটাও বোধ হয় একই গ্যাসের কারণে। রিশাদ ছেলে মানুষ বলে ধাক্কাটা সইতে পারেনি। চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। ব্যাপারটা তো সোজা। মুক্ত বাতাসে গ্যাসের ধাক্কা যতটা কাটিয়ে ওঠা সম্ভব রিশাদ ততটা পারছে না, ও আরো ঝিমিয়ে পড়ছে। শিগগিরই ওকে একটা ডাক্তার দেখানো উচিত। ঠিক আছে, তুমি আর রোমানা ওকে শহরে নিয়ে যাও, আমি কাজগুলো দেখি। বিকেলের দিকে ওরা রিশাদকে শহরে নিয়ে গেল। আমি শ্রমিকদের কাজগুলো তদারক করতে লাগলাম। একসময় বিকেল পড়ে গেল। শ্রমিকদের সেদিনের মতো বিদায় দিলাম। ওরা চলে যাবার পর সেলার আর রংমহলে তালা ঝুলাতে গেলাম। মাথার মধ্যে কার্বন মনোক্সাইড ঘুরছে। দম বন্ধ করে সেলারের দরজা লাগিয়ে দিলাম। রংমহলের দরজাটা লাগানোর আগে ভেতরটা একবার ঘুরে দেখতে মন চাইল। আমিও ঘরে পা রাখলাম, আর তখনই পুরো বাড়ি জুড়ে গম্ভীর ওম শব্দটা ছড়িয়ে পড়ল। সারা শরীরে কাঁপন ধরে গেল সে শব্দে। মাথাটা ভারী হয়ে আসতে লাগলো। ঘুমে জড়িয়ে আসলো তো চোখ। মনের সব শক্তি একত্র করে পিছিয়ে এলাম। করিডোরের দেয়াল ধরে ভারসাম্য রক্ষা করলাম। এক পা দুপা করে পিছিয়ে চললাম বাইরের দিকে। একটু খোলা বাতাস দরকার। উঠোনে পা দিয়ে চমকে গেলাম। সেই মধ্যবয়সী পাগলটা, মহুয়ার বাবা, বুনো দৃষ্টিতে তাকিয়েছে আমার দিকে। সর্বশরীর কাঁপছে থরথর করে। আচমকা আমাকে অবাক করে দিয়ে পুরো চিৎকার করে উঠল। কিসের বোবা? এমন সিংহনাদ দেয়া কোনো বোবার পক্ষে সম্ভব নয়। দুহাত শূন্যে দোলাতে দোলাতে ছুটে বেরিয়ে গেল সে। লক্ষ্য করলাম ওর চিৎকারের পরপরই থেমে গিয়েছে গম্ভীর শব্দটা। কিছুক্ষণ পরই আমাদের গাড়িটা ঢুকলো দরজা দিয়ে। রোজিনা চিন্তিত মুখে নামলো ড্রাইভিং সিট ছেড়ে। আমি এগিয়ে গেলাম। কি বললো ডাক্তার? বললো তো ঠিক হয়ে যাবে, কিন্তু আমার মনে হয় না, কোথাও একটা সমস্যা আছে, ঠিক ধরতে পারছি না। রোজিনার মাতৃসত্তা সেদিনই বুঝতে পেরেছিল ভয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছে। 3 মাস পর রিশাদ মারা গেল। বহু চেষ্টা করে ওকে বাঁচাতে পারলাম না। প্রথম ঘটনার পর সপ্তাহখানেক রিশাদ একটু
মন মরা হয়ে রইল। খাওয়া দাওয়া হুটোপুটি সব কমিয়ে দিল। রোজিনার অক্লান্ত সেবায় 8 দিনের মাথায় ওর মুখে হাসি দেখলাম। গ্যারেজ তৈরির কাজ তখন শেষের দিকে। শ্রমিকদের ছুটি দিয়ে দোতলায় উঠছি, এমন সময় কানে এলো খিলখিল হাসির শব্দ। আমি দ্রুত রোজিনার রুমে ঢুকলাম। দেখি মা ছেলে বিছানায় বসে গল্প করছে। রোজিনা কি যেন অভিনয় করে দেখাচ্ছে, আর রিশাদ খিলখিল হাসিতে ওর গায়ে লুটিয়ে পড়ছে। দৃশ্যটা দেখে আমার প্রাণ জুড়িয়ে গেল। এরপর ধীরে ধীরে সব প্রায় স্বাভাবিক হয়ে এলো। প্রায় বললাম এজন্যই যে একটা সমস্যা রয়েই গেল, আর তা হলো রিশাদের ঘুম। রংমহলের ঘটনার পর থেকে ক্রমানুপাতিক হারে ওর ঘুম বেড়ে চলল। প্রথম দিকে আমরা কেউই পাত্তা দিলাম না। বাচ্চা মানুষ, তার ওপর অসুস্থ, একটু বেশি ঘুমালে ক্ষতি কি? কিন্তু 1 মাসের মাথায় সবার টনক নড়ল। এই ঘুম যেন স্বাভাবিক নয়। ও দিনের অর্ধেকটাই ঘুমিয়ে কাটায়। সে এমনই ঘুমায় যে 1000 ডেকেও ওকে বিছানা থেকে তোলা যায় না। দিন দিন ছেলেটা আমার দুর্বল থেকে দুর্বলতর হয়ে পড়তে লাগলো। বুকের হাড়গুলো আঙ্গুল দিয়ে গোনা যায় এমন অবস্থা। কত ভিটামিন মিনারেল টনিক খাওয়ালাম, সব বেকার গেল। ডাক্তাররা হতাশ, কেউ রোগটা ধরতে পারছে না। রোজিনা আর আমি ওষুধের সন্ধানে হন্যে হয়ে ঘুরছি। এমন একদিন দ্বিতীয় সর্বনাশের সূত্রপাত হল। সেদিন রোজিনা আর আমি দুজনেই একসঙ্গে বেরিয়েছিলাম। কোথাকার কোন এক কবিরাজ আছে তার খোঁজে। কোনো চেষ্টায় বাদ রাখছি না, তাও যদি ছেলেটা হারানো উদ্যম ফিরে পায়। বাড়িতে রিশাদকে রুমানার হেফাজতে রেখে এসেছি। রুমানা যথেষ্ট দায়িত্বশীল একটি মেয়ে, কিন্তু আমাদের বোঝা উচিত ছিল দায়িত্বশীলতাই সব নয়। ওর লেখাসুলভ কৌতূহলী মনটাও বিবেচনায় রাখা উচিত ছিল। কিন্তু আমি বা আমরা কেউই স্রষ্টা নই, ভবিষ্যৎ দেখতে পারি না। পেলে হয়তো পৃথিবীটা এত বিচিত্র হতো না। আমরা যখন কবিরাজের খোঁজে গ্রামের পথে গাড়ি হাঁকাচ্ছি, ঠিক তখন রুমানা সন্তর্পণে সেলারের দিকে পা বাড়াচ্ছে। গ্যারেজ হিসেবে বিশাল সেলারের অর্ধেকটা ব্যবহার করেছি, বাকি অর্ধেক দেয়াল গেঁথে আলাদা করে দেওয়া হয়েছিল। আমাদের মুখে শুনে শুনে রহস্যময় রংমহল আর সেলার সম্বন্ধে রুমানার আলাদা একটা আগ্রহ জন্মেছিল। রহস্য গল্পের মাল মশলা জোগাতে এর আগেও ওর মন হাজারো আগ্রহের সাথে আমি পরিচিত ছিলাম। পুরনো জমিদার বাড়ি, ভুতুরে জলাশয়, অদ্ভুত পথঘাট, অভিশপ্ত মানুষ, কিংবদন্তির হারানো চরিত্র, এসব ছিল রুমানার আগ্রহের বিষয়। এসবের খোঁজ পেলেই মেয়েটা নাওয়া খাওয়া ভুলে যেত। ওর একদল ছন্নছাড়া বন্ধু বান্ধবীর দল ছিল, সবাই মিলে রহস্যের খোঁজে চলে বেড়াত। সেই রুমানা যে একলা বাড়িতে একটা অঘটন ঘটাবে সেটাই তো স্বাভাবিক। রুমানা যখন সেলারে ঢুকেছিল তখন ভোর দুপুর। এমনিতেই আমাদের বাড়ির চারপাশটা বেশ নীরব, সেখানে ভোর দুপুর তো একদম শুনশান হয়ে যায়। সেলারে আমি একটা সাধারণ তালা ঝুলিয়েছিলাম। রুমানা তালা খুলে সেলার পর্যবেক্ষণ করতে লাগলো। ওর অভিজ্ঞ অনুসন্ধানী চোখ অচিরেই সেলারের গায়ে একটা গুপ্ত দরজা আবিষ্কার করে ফেলল। এদিক ওদিক হাতড়াতে একটা লিভার খুঁজে পেল দেয়ালের খাঁজে। দেরি না করে লিভার টানলো, আর তারপরে হয়ে গেল সব সর্বনাশ। আচমকা বাড়িটা গোংকাতে শুরু করল। এক ঝলক হিম শীতল বাতাস এসে ঝাপটা মারল রুমানার চোখে মুখে। নিঃশ্বাস নিতে গিয়ে আবিষ্কার করলো বাতাসে কোনো অক্সিজেন নেই। কুটু একটা বাতাস ওর ফুসফুস বিষিয়ে উঠল। সব মিলিয়ে আতঙ্কজনক অবস্থা। রুমানা বহু কষ্টে নড়ে উঠল। ভারী তরল পদার্থে সাঁতার কাটার মতো অনুভূতি নিয়ে এগিয়ে গেল সেলারের দরজার দিকে। ওদিকে গম্ভীর শব্দটা ওর অস্তিত্বে মিশে যাচ্ছে রক্তের মতন। তারপর আচমকা চোখের সামনে নেমে এলো কালো পর্দা। কবিরাজের দেওয়া লতা পাতার ভর্তা নিয়ে যখন বাড়ি ফিরলাম তখন সূর্য পাটে নেমেছে। পুরো বাড়ি নিস্তব্ধ।
আমার মন অজান্তেই কু ডাকতে শুরু করলো। তাড়াতাড়ি গাড়িটা গ্যারাজে ঢুকিয়ে বাড়িতে ঢুকলাম। রোজিনা আগেই চলে এসেছিল। হলরুমে পা রাখতেই ডান দিকের করিডোরে ওর চিৎকার শুনতে পেলাম। দৌড়ে গেলাম শব্দটা লক্ষ্য করে। রোজিনা দাঁড়িয়েছিল রংমহলের দরজায়, চোখে হতভম্ব দৃষ্টি। আমি কাছে যেতেই ওর সদ্ভুত ফিরল, ঠেলে সরিয়ে দিল। কিন্তু ততক্ষণে যা দেখার তা দেখে ফেলেছি। হায় ঈশ্বর, আমার মেয়ে রুমানা রংমহলের ঠিক মাঝখানে ঝাড়বাতির একেবারে নিচে ঘুরে ঘুরে নাচছে। গায়ে একটা সুতো পর্যন্ত নেই, চুল এলোমেলো, উন্মাদিনীর মতো চোখ বন্ধ করে ও কেবল নেচেই চলেছে। রোজিনা যখন ওকে পোশাক পরিয়ে করিডোরে ফিরিয়ে আনলো, তখনও ওর হুঁশ ফেরেনি। চোখ খোলা এখন, কিন্তু সেখানে কোনো অনুভূতি লক্ষ্য করা যাচ্ছে না। আমি ওর সামনে গিয়ে চিৎকার করে নাম ধরে ডাকলাম, তবুও সাড়া দিল না। আচমকা ঠাস করে দুটো চর কষালাম ওর গালে। এবার যেন চোখে হতবিহ্বল দৃষ্টি ফেলল। এক নজর আমাদের দুজনের দিকে তাকিয়েই জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। আমি আর রোজিনা চার হাতে তুলে ওকে দোতলায় নিয়ে এলাম। রিশাদ তখনও ঘুমে। রোজিনা ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে এসে ছিটিয়ে দিল রুমানার চোখে মুখে। ধীরে ধীরে চোখ মেলল। বাবা, আমি সেলারে একটা ট্র্যাপডোর ডিসকভার করেছি, কিন্তু ওটা ভুতুরে বাবা। কি আবল তাবল বকছিস মা? নে একটু পানি খা, তারপর সব খুলে বলতো আমাদের। রুমানা পানি খেল না, এক নিঃশ্বাসে দুপুরের কাহিনী বর্ণনা করল। কিন্তু তুই তো জ্ঞান হারিয়েছিলি দুপুরে, আমরা এলাম সন্ধ্যায়। তোকে রংমহলে আধো ঘুমন্ত অবস্থায় পাওয়া গেল। মাঝখানের সময়টার কথা তো কিছুই বললি না। আমি জানি না বাবা, আমি রিশাদের মতো হতে চাই না, আমাকে বাঁচাও মা। ফুফিয়ে উঠল রুমানা, তারপর রোজিনার দিকে তাকিয়ে কেঁদেই ফেলল। রোজিনা ওকে বুকে জড়িয়ে সান্ত্বনা দিতে লাগলো। আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম, এ কেমন রহস্য। চিন্তিত ভঙ্গিতে নিচে নেমে এলাম। কাভার থেকে 5 ব্যাটারি বিশাল একটা টর্চ নিয়ে এসেছি। বাথরুমে গিয়ে একটা রুমাল পানিতে ভিজিয়ে নিলাম, তারপর কষে বাঁধলাম নাক মুখে। বিষাক্ত গ্যাস যদি থেকেও থাকে, এতে কিছুটা প্রতিরক্ষা পাওয়া যাবে। রংমহলের সামনে দিয়ে যাওয়ার সময় গা শিরশির করে উঠল। মনে পড়ে গেল রুমানার ভৌতিক নাচের দৃশ্যটা। সেলারের সামনে আসতেই মাথাটা চক্কর দিয়ে উঠল। সঙ্গে সঙ্গে পিছিয়ে গেলাম কয়েক পা। বুক ভরে তাজা বাতাস টেনে নিলাম, তারপর নিঃশ্বাস বন্ধ করে ফের এগিয়ে গেলাম। গুপ্ত দরজাটা চোখে পড়ল। সেটার পর একরাশ কালিগোলা অন্ধকার। টর্চ জ্বালাতেই চমকে গেলাম। গুপ্ত দরজার পরের সুড়ঙ্গটায় প্রায় 20 ফুট দূরত্বে একটা কঙ্কাল পড়ে আছে। গায়ের পোশাকগুলো তখন অক্ষত, শূন্য অক্ষিকোটর দুটো আমার দিকেই ফেরানো। আতঙ্কে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। আলোটা সোজা করে ধরলাম, কিন্তু অনন্ত সুড়ঙ্গের শেষ চোখে পড়ল না। এমন সময় ফুসফুস জানিয়ে দিল অক্সিজেনের সঞ্চয় শেষ হয়ে আসছে। তাড়াতাড়ি গুপ্ত দরজাটা লাগিয়ে দিলাম। ঘট করে লিভারটা আগের অবস্থানে ফিরে গেল। এখন ওটাকে দেখতে সাধারণ এক টুকরো সিমেন্টের মতো লাগছে। বাতাসের জন্য বুক আকুলি বিকুলি করছে। দ্রুত পিছিয়ে এলাম। সেলারের দরজায় তালা দিয়ে ফিরে এলাম করিডোরে। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠতেই ছুটলাম শ্রমিক বস্তির উদ্দেশ্যে। মহুয়াকে জানাতে হবে সবকিছু, তারপর ওকে জিজ্ঞাসা করতে হবে রহস্যটা সম্পর্কে। মহুয়াদের চৌচালা টিনের ঘরের সামনে গিয়ে দাঁড়াতেই চোখ পড়ল ওর বাবার উপর। শীর্ণ লোকটিকে উঠানের এক কোণে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে খুঁটির সাথে, গবাদি পশুর মতো। আমাকে দেখেই সে শিকল ধরে টানতে শুরু করলো। মুখ দিয়ে ভেসে আসছে জান্ত গুঙ্গানি। মহুয়া বেরিয়ে এলো হন্তদন্ত হয়ে। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে থেমে পড়ল। চোখে প্রশ্ন। কিছুটা উত্তর দেওয়ার মতো করেই বললাম, ঘুমবাড়ি সম্পর্কে সবটা জানতে এসেছি। ধ্বংস তাহলে শুরু হয়ে গেছে। আমাকে সাহায্য করো মহুয়া, আমার সন্তান দুটো মরতে বসেছে। সাহেব, তোমাকে আগেই সাবধান করেছিলাম, তখন তো পাত্তা দাওনি।
তা দেবে কেন? আমি পাহাড়ি মেয়ে, আমার কথার কি দাম আছে? প্লিজ আমাকে উপহাস করো না, আমি অসহায়। রিশাদ মরতে বসেছে, রোমানা পাগল প্রায়। সেলারের গুপ্ত সুড়ঙ্গে একটা ফিরিঙ্গির কঙ্কাল পড়ে আছে। এসবের মানে কি? এসবের মানে কি? আমার কথা শুনে চমকে উঠল মহুয়া। কঙ্কাল? বিদেশি সাহেবের? তুমি সত্যি বলছো? মেয়েটা দৌড়ে গেল বাবার কাছে। বাবা শুনেছ সাহেব কি বলছে? তোমার হারামি বাপটাকে পাওয়া গিয়েছে, পচে গলে নিঃশেষ হয়ে পড়ে আছে ঘুমবাড়ির ভিতর। মহুয়ার বাবার চোখ ঝলসে উঠল, কাঁপতে শুরু করলো তার দেহটা। আমার দিকে ফিরল মহুয়া। সাহেব, হয়তো তোমাদের বাঁচানো সম্ভব, কিন্তু বাবাকে কথা বলাতে হবে, তাকে ওই কঙ্কালটা দেখাতে হবে। চলো এক্ষুনি। আমি মহুয়া আর ওর বাবাকে নিয়ে ঘুম বাড়িতে ফিরলাম। হল করে পা দিয়েই থমকে গেলাম। দোতলা থেকে জোর কণ্ঠে কান্নার আওয়াজ ভেসে আসছে। দৌড়ে সিঁড়ি টিঙ্কাতে শুরু করলাম। আমি পৌঁছে গেলাম বেডরুমে। বিছানায় রোজিনা রিশাদের মাথাটা কোলে নিয়ে বিলাপ করছে। আমাকে দেখে ও টুকরে কেঁদে উঠল। আমাদের ছেড়ে চলে গিয়েছে, সব শেষ। রিশাদ নেই, কোথায় চলে গেলি বাবা তুই? রিশাদকে আমরা ঘুমবাড়ির পাশেই খবর দিলাম। ওদিকে প্রচন্ড শোকে রোজিনার শয্যা নিল। রোমানার অবস্থাও ভালো নয়। স্বাভাবিক রইলাম শুধু আমি। মহুয়াকে নিয়ে কাজে নামলাম। শহরে গিয়ে গ্যাস মাস্ক জোগাড় করলাম দুটো। এছাড়া সুরঙ্গের প্রয়োজন হতে পারে ভেবে বেলচা, ম্যানিলা রোপ, পিটন সহ অন্যান্য হার্ডওয়্যার কিনলাম। রিশাদের মৃত্যুর 4 দিন পর আমি আর মহুয়া ঢুকলাম গুপ্ত সুরঙ্গে। মহুয়ার বাবাকে উঠানে শিকল দিয়ে বেঁধে রেখে এসেছিলাম। আমি টর্চ জ্বেলে সামনে চলছি, পিছনে মহুয়া। প্রথমে কঙ্কালটা পরীক্ষা করলাম। হলদে হয়ে গেছে হাড়গুলো। পরনের কাপড় চোপড়ের স্পর্শে গুড়িয়ে গেল শুকনো পাতার মতো। ভালো করে লক্ষ্য করে দেখলাম কঙ্কালের ডান হাতে ধরা একটা ডেরিঞ্জার পিস্তল। তুলে নিয়ে পরীক্ষা করলাম। মরচে পড়ে একদম বাতিল হয়ে গিয়েছে। মহুয়াকে বললাম একটা ক্যানভাসের স্যাক নিয়ে আসতে। দৌড়ে সেলারে গেল মেয়েটি। ফিরল মিনিট কয়েক পরই, হাতে বড় সড়ো একটা বস্তা। একটু হেল্প করো মহুয়া, কঙ্কালটা বস্তায় পড়তে হবে। সাহেব, এটা এখানে থাকলেই বোধহয় ভালো হতো। আত্মা লাশের আশেপাশেই ঘুরতে থাকে মহামুক্তির পূর্ব পর্যন্ত। বাইরে নিয়ে গেলে এর পাপী আত্মাও সাথে যাবে। ফালতু পেঁচাল বন্ধ করো তো। আত্মা, রহস্য, ভূত এসব বোগাস। এই সুরঙ্গের কোথাও অবশ্যই কোনো না কোনো বিষাক্ত গ্যাসের উৎস আছে। এ লোক কে, কিভাবে এলো, মরলই বা কিভাবে? আমাকে সব জানতে হবে। বাইরে না নিয়ে গেলে তা জানা সম্ভব নয়। ঠিক আছে, তোমার যেমন খুশি। যেন অনিচ্ছা সত্ত্বেও করতে হচ্ছে এমন ভঙ্গিতে বলল মহুয়া। অতি সাবধানে টুকরো টাকরা কাপড় সহ পুরো কঙ্কালটা বস্তায় ভরল। একেবারে শেষ মুহূর্তে কঙ্কালটার কোথ থেকে যেন এক টুকরো কাপড় খসে পড়ল। নিচু হয়ে তুলে নিল মহুয়া জিনিসটা। একটা পকেট ব্যাগ সাহেব, মনে হয় অক্ষতই আছে। কই দেখি। বস্তাটা সুরঙ্গের দেয়ালে ঠেস দিয়ে হাত ব্যাগটা খুললাম। খুব ভালো ধরনের চামড়ায় তৈরি ব্যাগটা। সম্ভবত এ কারণেই এখনো টিকে আছে। মোট 3 ভাগে বিভক্ত ব্যাগটার প্রথম অংশেই একটা মলিন হয়ে যাওয়া ফটোগ্রাফ আবিষ্কার করলাম। ফ্যামিলি ফটো। মধ্যবয়সী 2জন শ্বেতাঙ্গ নারী পুরুষ আর ছোট্ট একটি বাচ্চা। পুরুষটার সঙ্গে বেশ মিল পেলাম মহুয়ার চেহারার। টানা চোখ, টিকলো নাক, লম্বাটে চিবুক, বেশ মিল। সম্ভবত তোমার পূর্বপুরুষদেরকেও। ছবিটা এগিয়ে দিলাম মহুয়ার দিকে। মেয়েটা এক দৃষ্টে তাকিয়ে রইল ছবিটার দিকে। আমি ব্যাগের অন্যান্য অংশগুলো ঘেঁটে দেখলাম। কাগজগুলো প্রায় সবই নষ্ট হয়ে গিয়েছে। শুধু হলদে হয়ে যাওয়া একটা চিঠি উদ্ধার করতে পারলাম। টানা টানা ইংরেজি অক্ষরে লেখা চিঠিটির অর্থ করলে দাঁড়ায়, প্রিয় পিট, তোমার চিঠি পেয়ে চরম উৎকণ্ঠায় আছি। অনেক নিষেধ করা সত্ত্বেও তুমি এই অভিশপ্ত বাড়িটা ছাড়লে না। আমি যিশুর কসম কেটে বলেছিলাম ওখানে অশুভ কিছু একটা আছে। তুমি বিশ্বাস করনি। তোমাকে আমি ভালোবাসি পিট, ভালোবাসে তোমার ছোট ছেলেটাও। ওর কথা ভেবেই তোমাকে একা রেখে দেশে ফিরে এলাম।
তাছাড়া যত যুক্তি দেখাও না কেন, ওইসব সরল শ্রমিকদের প্রতি তোমার আর তোমার সহকর্মীদের নির্যাতন কখনোই আমার কাছে ভালো লাগেনি। রংমহলের সেসব নর্তকীদের যন্ত্রণাকাতর চিৎকার এখনো আমার দুঃস্বপ্নে বারবার ফিরে আসে। যত যাই বলো পিট, এভাবে স্বেচ্ছাচার করা তোমাদের সাজে না। এখনো সময় আছে, ফিরে এসো। শেষ করার আগে আরেকবার অনুরোধ করছি, অনুসন্ধানের চিন্তা বাদ দাও। সেলারের ওই সুরঙ্গে তুমি মৃত্যু ছাড়া আর কিছুই পাবে না। জগতের সব রহস্য উন্মোচিত হবার নয়, ঈশ্বর তোমার সহায় হন। ভালোবাসা নিও। ইতি, তোমারই কাডলা। চিঠি পড়ে অনেক কিছুই পরিষ্কার হয়ে এলো। চিঠির পিঠ নিশ্চয়ই ছবির ওই পুরুষটি, এখন যার কঙ্কাল ক্যানভাসের বস্তায় দুমড়ে মুচড়ে আছে। কাডলা সম্ভবত তার স্ত্রী, বৈধ স্ত্রী। বোধ করি আমার মতো পিটও এই সুরঙ্গে অনুসন্ধান চালাতে এসেছিল, তারপর অজানা কারণে আটকা পড়ে গিয়েছিল। ক্ষুধা তৃষ্ণায় মৃত্যুর কোলে ঢলে পড়েছিল একসময়। মহুয়া ডাকে সদ্ভিত ফিরল আমার। সাহেব, তুমি ঠিকই ধরেছ। এই লোক আমার পূর্বপুরুষ, আমার পিতার জন্মদাতা, আমার দাদির হত্যাকারী। ধরাধরি করে বস্তাটা আমরা উঠানে নিয়ে এলাম। মহুয়ার বাবা লাফিয়ে উঠল কঙ্কালটা দেখে। উত্তেজনায় তার মুখে ফেনা গড়াতে শুরু করলো। হিস হিস শব্দ বেরোতে লাগলো মুখ দিয়ে। মহুয়া এগিয়ে গিয়ে শান্ত করার চেষ্টা করলো তাকে। সবাইকে অবাক করে দিয়ে গর্জন করে উঠল লোকটা। আমাকে ছেড়ে দে, ওর মুন্ডু চিবিয়ে খাবো আমি। শয়তানটা হাসছে আমাকে দেখে, এত বড় স্পর্ধা। আমার বাঁধন খুলে দে, আমি ওকে জ্যান্ত পুঁতে ফেলবো। বিস্ময়ে মহুয়া হা হয়ে গিয়েছে, আমার অবস্থাও তাই। আচমকা লোকটা শান্ত হয়ে গেল, বসে পড়ে নিঃশব্দে কাঁদতে শুরু করলো। মাঝে মাঝে মা মা শব্দে বিলাপ করতে লাগলো। মা মা। মহুয়া ততক্ষণে বাবার পাশে গিয়ে বসেছে, দু হাতে বাবার মাথাটা বুকে চেপে ধরে রেখেছে। একসময় ধাতস্থ হলো লোকটা, চোখ মুছে উঠে দাঁড়ালো। কাউকে লক্ষ্য না করে যেন নিজেকেই শোনাচ্ছে এমন ভঙ্গিতে বলল, ওই লোকটা, এই ঘৃণিত পশুটা, যার কঙ্কাল শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে আমাদের দিকে, আমার বাপ ছিল। রংমহলের গুমোট বাতাসে নিংড়ে বের করেছে অসংখ্য নারীর আত্মা। তাদের শরীর কবর দিয়েছে বাড়ির ভেতরেই কোথাও। ছোট্ট আমি বর্বর সেই নির্যাতন চোখে দেখেছি। আমার মা, আরো অনেকের মা, কারো বোন, কারো মেয়ে, শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে লালসা চরিতার্থ করেছে ওদের। অবশেষে এলো অভিশাপ। খনিতে আগুন লাগলো, সাদা পিশাচগুলো বন্ধ করে দিল খনির মুখ, দেওয়াল তুলে দিল চারপাশে, যাতে আগুন ছড়াতে না পারে। কিন্তু লাভ হলো না। সাহেব বাড়িতে দুর্দিন নামলো। কি একটা যেন তাদের শক্তি চুষে খেতে শুরু করলো। এক সময় অবস্থা এমন দাঁড়ালো, সবাই শুধু ঘুমাচ্ছে, দিন রাত সব সময়। এভাবেই মরল ওরা। আর এই পিশাচটা নিখোঁজ হলো একদিন। সাহেব, চলে যাও যত জলদি পারো। এবারই তোমাদের বাঁচতে দেবে না। সময় থাকতে পালিয়ে যাও। কথা শেষ করে ঘুরে দাঁড়ালো লোকটা। মহুয়া বাবার শিকল খুলে দিল, তারপর দুজন মিলে ফিরে চলল। আমি একলা উঠানে দাঁড়িয়ে রইলাম। ঘোর কাটিয়ে উঠলাম এক সময়। কি করব বুঝতে পারছিলাম না। সুরঙ্গে ঢুকবো না সব বাদ দিয়ে চলে যাব বাড়ি ছেড়ে। আধুনিক মনটা মানতে চাইল না মহুয়ার বাবার বক্তব্য। নিশ্চয়ই কোনো না কোনো সহজ সমাধান আছে এ রহস্যের। বস্তাসহ কঙ্কালটা গাড়ির বনেটে রেখে দিলাম। সিদ্ধান্ত নিলাম শহরে নিয়ে গিয়ে ল্যাবে পরীক্ষা করাবো এগুলো। মৃত্যুর কারণটা জানতে হবে। এছাড়া একজন এক্সপার্টও নিয়ে আসবো সুরঙ্গটা পরীক্ষার জন্য। ভূতের একটা গল্পের কারণে শুধু শুধু বাড়ি ছেড়ে যাব কেন? গভীর ঘুম, উদ্ভট আচরণ, গঙ্গানি, শরীর অবশ হয়ে যাওয়া, চোখ অবাস্তব কিছু দেখা,
সব কিছুরই বৈজ্ঞানিক কারণ আছে। বিষাক্ত অজানা গ্যাস, মানসিক ডিপ্রেশন, হ্যালুসিনেশন, বাতাসের অদ্ভুত ঝিমিতি, এগুলোই হতে পারে রহস্যের মূল। শুধু শুধু ভয় পেয়ে বাড়ি ছেড়ে যাওয়া ঠিক হবে না। ঋষাদের মৃত্যুটা অস্বাভাবিক ছিল সত্যি, কিন্তু ভুতুড়ে নিশ্চয় ছিল না। কেউ ওর রক্ত চুষেও খায়নি, ঘাড়ও মটকায়নি। ছেলেটা অপুষ্টিতে ভুগে মরেছে, হয়তোবা অজানা গ্যাসের প্রভাবে দৈহিক ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছিল। কর্মপন্থা ঠিক করতে করতে দোতলায় উঠে এলাম। রোজিনা কাঁদছে, কাঁদুক, মনটা হালকা হবে। রুমানার ঘরে উকি দিলাম, ও ঘুমোচ্ছে। গিয়ে পাশে বসলাম, পরম মমতায় হাত রাখলাম ওর গায়ে। পরক্ষণেই বিদ্যুতের শক লাগার মতো করে হাতটা সরিয়ে নিলাম। পুরো শরীর বরফ শীতল হয়ে আছে। সঙ্গে সঙ্গে পালস চেক করলাম, খুব ক্ষীণভাবে স্পন্দিত হচ্ছে। জাগাতে চেষ্টা করলাম ওকে, কিন্তু লাভ হলো না। বাস্তবিক অর্থেই মরার মতো ঘুমোচ্ছে আমার মেয়েটা, আর নেমে যাচ্ছে মৃত্যুর গহ্বরে। রোজিনা! চেঁচিয়ে রোজিনাকে ডাকলাম আমি। দৌড়ে এসে ঘরে ঢুকলো সে। দ্রুত নির্দেশ দিলাম ওকে। তারপর দুজন মিলে হাত পা ঘষতে শুরু করলাম রুমানার। ঘণ্টাখানেকের প্রচেষ্টায় মেয়েটার পালস রেট স্বাভাবিক হয়ে এলো, কিন্তু শেষ রক্ষা হলো না। ঋষাদের চেয়েও দ্রুত গতিতে শক্তি হারাতে লাগলো রুমানা। হসপিটালে নিয়ে গেলাম। ডাক্তাররা বেড রেস্টের কথা বলে ফিরিয়ে দিল। উচ্চ শক্তির ভিটামিন, গ্লুকোজ, মিনারেল সব চেষ্টা করলাম, হলো না। ওদিকে রোজিনাও শয্যা নিয়েছে। আমি হতাশ হয়ে পড়লাম। নিজের মধ্যে অনুভব করতে লাগলাম দুর্বলতা। অল্পতেই হাঁপিয়ে যাচ্ছি। সেবা যত্ন, কাজকর্ম ভুলে শুধু ঘুমাই, সময়ে অসময়ে। 3 সপ্তাহের মাথায় মারা গেল রুমানা। আমরা সবাই তখন ঘুমাচ্ছি। লাশ আবিষ্কারের পর রোজিনাকে ডাকতে গেলাম আমি, জাগাতে পারলাম না। ঘুম বাড়িয়ে আমাদের বন্দি করে ফেলল। রুমানাকে কবর দিতে গিয়ে টের পেলাম ব্যাপারটা। লোকজনদের খবর দিতে বাইরে যাব এমন সময় দেখি গাড়ির সবগুলো টায়ার ফেসে গিয়েছে। অগত্যা হাঁটা ধরলাম, কিন্তু যে না মেইন রোড স্পর্শ করেছি, সেই ভোতা গঙ্গানিতে কেঁপে উঠল পুরো বাড়িটা। নিমিষে আমার শরীরের সব শক্তি উধাও হয়ে গেল। ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে গেলাম আমি। ভয়ে অন্তরাত্মা শুকিয়ে গিয়েছে। বহু কষ্টে বুকে হেঁটে সরে এলাম গেট থেকে। উঠানের মাঝামাঝি পৌঁছতেই শব্দটা থেমে গেল। শক্তি ফিরে পেলাম। এরপর ঘুম বাড়ি আমার সাথে নিষ্ঠুর খেলাটা বারবার খেলতে লাগলো। যতবার বাড়ি থেকে বের হতে যাই, ও আমার শক্তি কেড়ে নেয়। উঠানের দিকে চলে আসলেই ফিরিয়ে দেয়। বাড়ির অন্যান্য দিক দিয়েও বের হতে চেষ্টা করেছি, কিন্তু লাভ হয়নি। এরপর বহু কষ্টে নিজেই একটা কবর খুঁড়েছি উঠানের পাশে। কবর না বলে গর্ত বললেই ভালো হয়। গায়ে আমার একটা ছোট্ট শিশুর বলও নেই। তারপরও কিভাবে জানি না রুমানাকে দোতলা থেকে নামালাম। টেনে হিচড়ে মেঝেতে ঘষ্টে ঘষ্টে ওর লাশ বয়ে নিলাম গর্ত পর্যন্ত, গড়িয়ে দিলাম ভিতরে। উপর হয়ে পড়ল লাশটা। সোজা যে করব সেই শক্তিটাও আর নেই। ওভাবেই গর্তটা মাটি দিয়ে ভরাট করে দিলাম। কান্নায় বুক ফেটে গেল, কিন্তু কাঁদতে পারলাম না। কাজ ছেড়ে প্রচণ্ড ক্লান্তিতে ঘুমিয়ে পড়লাম গর্তের পাশেই। কখন ঘুমোলাম, কখন জাগলাম, ঠাউর করতে পারলাম না। সব যেন ঘোরের মধ্যে ঘটে চলেছে। জম্বির মতো ধীর পায়ে হেঁটে হেঁটে রোজিনার পাশে গিয়ে বসলাম। রোজিনা টিকল 4 দিন। ওর লাশ কবর দেওয়ার মতো সামর্থ্য আমার ছিল না। আমি তখন প্রায় হাঁটতেই পারি না, হামাগুড়ি দিয়ে চলতে হয়। এর মধ্যে আরেকবার চেষ্টা করেছিলাম বাইরে যেতে, পারিনি। উঠান পর্যন্ত যেতে পারিনি। 2-4টে শেয়াল অগভীর গর্ত থেকে রুমানার লাশ তুলে
উঠোনের মাঝখানে ভোজ বসিয়েছিল। বিভৎস, আমি দ্বিতীয়বার আর মুখো হইনি। দুদিনের মধ্যে রোজিনার লাশও দুর্গন্ধ ছড়াতে শুরু করলো। আমি রুমানার ঘরে শুয়ে শুয়ে ঘুমাই। জাগলেই চোখের সামনে আবল তাবল দেখি। শ্বেতাঙ্গ সাহেব, নর্তকীর চিৎকার, ব্যভিচার, নৃশংস হত্যা সব দেখি। এরকম অসহ্য হয়ে দাঁড়ালো সবকিছু। দুঃস্বপ্ন, লাশের দুর্গন্ধ, ঘুম, দুর্বলতা সব মিলিয়ে রাহি মধুসূদন অবস্থা। মৃত্যু কামনা করলাম মনে প্রাণে, কিন্তু ঘুম ভারী এত সহজে তা হতে দিল না। তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করল আমার দুর্দশা। এক সকালে হঠাৎ সব স্বাভাবিক হয়ে গেল। পুরো শক্তি ফিরে পেলাম শরীরে। বুঝলাম এটা বাড়িটার নতুন খেলা। আমাকে কষ্ট দিয়ে মজা পাচ্ছে। আক্রোশে আমার অস্তিত্ব কেঁপে উঠল। প্রচন্ড চ্যালেঞ্জ অনুভব করলাম। আমার এত সুন্দর সংসার যে শক্তি তছনছ করে দিল, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। মরব আমি ঠিকই, কিন্তু শেষ দেখে ছাড়ব। সব মানসিক শক্তি একত্র করে রুমানার ঘর থেকে বের হলাম। টাকা মোনা ঠিক করেছিলাম, কিন্তু পারলাম না। নিজের অজান্তেই চোখ চলে গেল রোজিনার ঘরে। গলতে শুরু করেছে লাশ। হাজার হাজার মাছি ভন ভন শব্দ করছে লাশটা ঘিরে। বীজ বীজে ফেনায় ঢাকা পড়ে গিয়েছে পুরোটা শরীর। দম আটকানো দুর্গন্ধ। পালিয়ে এলাম নিচতলায়। আমার মনে এখন কোনো ভয় নেই। বুকে দাও দাও করে জ্বলছে প্রতিশোধের আগুন। কাভার্ড খুলে হার্ডওয়্যারগুলো বের করলাম। রওনা হলাম সেলারের উদ্দেশ্যে। গুপ্ত দরজাটা হাট করে খোলা। গ্যাস মাস্ক পরে নিলাম। টর্চের তীক্ষ্ণ রশ্মি অন্ধকার পথ কেটে এগিয়ে চলল। ধীরে ধীরে নিচের দিকে নেমে গিয়েছে সুড়ঙ্গটা। দুবার গর্তের মুখে পড়তে পড়তে বেজে গেলাম। সুড়ঙ্গের দেয়ালে পিটন গেঁথে রশি ঝুলিয়ে পার হলাম গর্ত দুটো। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেল, কিন্তু সুড়ঙ্গ শেষ হলো না। নিচের দিকে নামতে নামতে ক্রমশ ঢালু হয়ে গিয়েছে সামনের পথ। তারপর এক সময়, কতক্ষণ পর জানি না, দূরে, বহু দূরে ক্ষীণ এক টুকরো আলো চোখে পড়ল। এগুতে শুরু করলাম আমি। বাতাস কেমন গরম হয়ে উঠেছে। ঘাম ঝরছে পুরো শরীর বেয়ে। আচমকা শেষ হয়ে গেল পথটা। সামনে নিদারুণ বিস্ময়। জায়গাটা রোমান অ্যাম্ফি থিয়েটারের মতো। বহু উঁচুতে ছাদ। ছাদ থেকে ঝুলছে অসংখ্য চোখা পাথর। চারপাশের গোলাকার দেয়ালের খাঁজে খাঁজে জ্বলছে কয়লা। ভয়ঙ্কর তাপ ছড়াচ্ছে সেগুলো। আমি দাঁড়িয়ে আছি ঝুলন্ত একটা ডিম্বাকার কার্নিশে। 200 ফুট নিচে চোখ পড়ছে থিয়েটারের মেঝে। পুরোটা মেঝে জুড়ে শুধু কঙ্কাল আর কঙ্কাল। লাখ লাখ, কোটি কোটি। মাঝখানে বিশালাকার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে দানবীয় কিছু একটাকে। কিভাবে ওটার বর্ণনা দেব আমি জানি না। না মানুষ, না পশু, না যন্ত্র। অলৌকিক সেটার আকার। আমার বোধ বুদ্ধির বাইরে। মাঝে মাঝে নড়ে উঠছে দেহটা। আমি সম্মোহিতের মতো তাকিয়ে রইলাম। আচমকা ভয়ঙ্কর কর্কশ একটা শব্দ ভেসে এলো ওখান থেকে। পুরো থিয়েটার কেঁপে উঠল সে শব্দে। আমার কানে তালা লেগে গেল। ছিটকে পড়লাম কার্নিশ থেকে। দেয়াল থেকে কয়লার স্তর খসে পড়ল কয়েক পরত। ছাদ থেকে ধস নামলো চোখা পাথরের। বিশেষ শব্দে বাষ্পের মতো সাদাটে ধোঁয়া বেরিয়ে এলো থিয়েটারের চারপাশ থেকে। আমার মাথা ভো করে ঘুরে উঠল। কার্নিশ ধরে বসে পড়লাম। এক বিন্দু শক্তিও অবশিষ্ট রইল না শরীরে। আবার দেখলাম দুঃস্বপ্ন। আমার চারপাশে ভেসে বেড়াতে লাগলো আত্মারা। রোজিনাকে দেখলাম সেখানে। রুমানাকে দেখলাম নর্তকীর পোশাকে। ওদের অপার্থিব শরীর ভাসতে ভাসতে
অদ্ভুত দর্শন জিনিসটার ভিতরে ঢুকে পড়ল। এমন সময় আমার হাত আঁকড়ে ধরল কেউ। বহু কষ্টে গাড় ফিরিয়ে তাকাল। এই যে মহুয়া গ্যাস মাস্ক মুখে দিয়ে আছে, ইশারা করলো আমাকে উঠতে। আমি যেন একটু সাহস পেলাম, শক্তিও পেলাম শরীরে। উঠে দাঁড়ালো। মহুয়া আমার একটা হাত তার কাঁধের উপর দিয়ে নিয়ে আমাকে সাপোর্ট দিল। ধীর পায়ে আমরা হাঁটতে শুরু করলাম সুরঙ্গ পথে। ফেরার পথে উঁচু হয়ে গিয়েছে পথ, ফলে কষ্ট হচ্ছিল বেশ, কিন্তু থামলাম না। এদিকে শব্দটা ক্রমে বেড়ে চলেছে। উত্তাপে ফোসকা পড়ে গিয়েছে শরীরে। রশি ঝোলানো প্রথম গর্তটা পার হলাম। আমার পরে এলো মহুয়া। দ্বিতীয় গর্তটা আকারে বেড়ে গিয়েছে। নতুন রশি ঝোলাতে হলো। বহু কষ্টে পার হলাম, কিন্তু মহুয়া পার হতে পারল না। আচমকা ওর পায়ের নিচে মাটি সরে গেল। আরো বড় হলো গর্তটা। মহুয়া এক হাতে বহু কষ্টে ঝুলে রইল কিনারা ধরে। আমি রশি চেপে ধরলাম ওকে বাঁচানোর জন্য, কিন্তু মেয়েটা তা হতে দিল না। গ্যাস মাস্ক খুলে তাকালো আমার দিকে। এমন পরিস্থিতিতে ও একটু হাসল, গলার স্বর জড়িয়ে বলল, চলে যাও সাহেব, আমাকে বাঁচাতে পারবে না, পালাও, প্রাণ বাঁচাও নিজের। আমি চললাম। পরক্ষণেই হাত ছেড়ে দিল বোকার মেয়েটি। নিমিষে হারিয়ে গেল অতল অন্ধকারে। পতনের কোনো শব্দ পেলাম না। এক মুহূর্ত দাঁড়িয়ে রইলাম আমি। কোত্থেকে যেন একরাশ আতঙ্ক এসে ভর করলো শরীরে। দৌড়াতে শুরু করলাম পাগলের মতো। পিছনে কাঁপতে শুরু করলো সুরঙ্গের মাটি। কোথায় যেন ধসে পড়লো দেয়া। গুম গুম শব্দে ভরে গেল পুরো সুরঙ্গ। কতক্ষণ পর ছিটকে বেরিয়ে এলাম সুরঙ্গ থেকে। পর মুহূর্তেই ধসে পড়ল সুরঙ্গের ছাদ। বন্ধ হয়ে গেল মুক্তপথটা চিরতর। বসে পড়লাম আমি সেলারের মেঝেতেই। হঠাৎ অনেকগুলো পায়ের শব্দ শুনতে পেলাম। ভয়ে সিটিয়ে গেলাম। চক্কর দিয়ে উঠল মাথাটা। জ্ঞান হারানোর আগে চোখে পড়ল মহুয়ার বাবাকে। একদল শ্রমিক নিয়ে সেলারে ঢুকছে সে। তারপর সব অন্ধকার। অনেক দিন কোনো খবর না পেয়ে মহুয়া আর ওর বাবা ওই ঘটনার দিন আমাদের খোঁজ নিতে এসেছিল। রোমানা আর রোজিনার পচা গলা লাশ দেখেই বাকিটা আন্দাজ করে নিয়েছিল দুজনে। মহুয়ার বাবা ফিরে গিয়েছিল লোক জোগাড় করতে, আর মহুয়া রয়ে গিয়েছিল আমার জন্য। ওরা আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। টানা 3 দিন অচেতন ছিলাম আমি। জ্ঞান ফেরার পর মহুয়ার বাবাকে খুলে বলেছিলাম সব। লোকটা কোনো কথা না বলে ফিরে গিয়েছিল। আর কোনোদিন তাকে কেউ দেখেনি। ডাক্তাররা চিকিৎসার পর আমাকে স্যানাটোরিয়ামে পাঠিয়ে দেয়। এরপর 20টি বছর শুধুই কষ্ট আর কষ্ট। ঘুম বাড়ি এখনো আছে, এই দেশে আছে, কিন্তু সাবধান, কোনোদিন যদি কেউ জলপাই ঘেরা দোতলা কোনো পুরানো প্রাসাদ দেখতে পান, ভেতরে যাবেন না। অন্তত একা তো নয়।